যাবে না আপনি যেটা বলছেন। হ্যাঁ, না, যারা অপেক্ষা করছেন সকালে কাটার জন্য, সকালে অফিস খুলবে, তারপরে ট্রেনের টিকিটটা কিন্তু বিক্রি শুরু হবে। কিন্তু রাতেই যদি বিক্রির ব্যবস্থা করা হতো, তাহলে তো এই লোকগুলো রাতে গিয়ে টিকিটটা কিনে চলে আসতে পারতেন। এখন আমরা দেখলাম কিন্তু কাউন্টারগুলো সব বন্ধ, মানুষজন সব অপেক্ষা করছেন সকালে যখন প্রথম অফিস খুলবে 8টায় বা 9টায়, তখন বিক্রি শুরু হবে। এখন ঈদের জন্য কি টিকিট বিক্রিটা রাতে করা যায় না? এটা একটা সুইমিং একটা কমেন্ট। আর ঈদের বাড়ি ফেরার যে ব্যাপারগুলো, এখানে আমরা একটা মানে এখানে আসার আগে একটা পরিসংখ্যান নেওয়ার চেষ্টা করলাম যে কি পরিমাণ লোক প্রতিদিন ঢাকা থেকে বাইরে যেতে পারেন। আমাদের যে ক্যাপাসিটি ট্রেনের, বাস এবং মানে লঞ্চ, জি, আপনার এই আলোচনাটা আমি বিরতি পরে শুনতে চাইবো। একটা বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনই, ফিরছি একটু পরেই। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। মাহবুব ভাই, আপনি বিরতির আগে একটা পরিসংখ্যান বলছিলেন যে কি পরিমাণ মানুষ ঢাকা ছাড়ে ঈদের জন্য। আমরা যেটা দেখতে পাই যে আমাদের যে ক্যাপাসিটি, আমরা আগে বললাম যে মোটামুটি 1 কোটি লোকের ফেরার ইচ্ছা আছে ঢাকা থেকে। কিন্তু আসলে আমরা যদি ধরি যে ঈদের 6 দিনে মানুষ ফিরতে পারবে, তাহলে দেখা যাচ্ছে যে প্রতিদিন মানে সর্বোচ্চ সংখ্যক 4 লাখ মানুষ ঢাকা থেকে ফিরতে পারেন আর কি, আমাদের সব ক্যাপাসিটি মিলিয়ে। সেটা ঈদের সময় না? ঈদের সময় যেটা সর্বোচ্চ। আর এমনিতে যে ইয়ে হয়, লোকজন যাওয়া আসা করে, সেটা খুবই কম আর কি। মানে ধরেন 1 লাখ মানুষ হয়তো স্বাভাবিকভাবে ইয়ে করে, যাতায়াত করে ঢাকার বাইরে, ঢাকা থেকে। সেটা যাতায়াত মানে ঢাকায় ফেরে অথবা ঢাকা থেকে যায়, কিন্তু ঈদের সময় মূলত ঢাকা ছাড়ে, সবাই ছাড়ে। এবং সেই মানে এটার ক্যাপাসিটি আমাদের 4 লাখ। এবং 6 দিন যদি আমরা ধরি, তাহলে 30 লাখ মানুষ মোটামুটি ভাবে যেতে পারে। মানে 70 লাখ মানুষকে ঢাকায় ঈদ করতে হবে আর কি। আচ্ছা স্যার, আপনার কাছে এটাই নিয়ে আমার প্রশ্ন যে প্রতিদিন যদি 4 লাখ করে মানুষের ঢাকা ছাড়তে হয়, এত বিপুল জনস্রোতকে পরিকল্পিতভাবে বাড়ি ফিরতে সাহায্য করা আদৌ সম্ভব কিনা? অসম্ভব তো কোনো কিছু নয় আসলে। এখন এটা করাটা চ্যালেঞ্জ বলতে পারি। এই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করার জন্য যে পরিকল্পনাগুলো নেওয়া উচিত, সেটা আমরা অনেক সময় নিতে পারছি না। এটা রাষ্ট্রীয়ভাবে নেওয়ার কথা এবং তাকে সহযোগিতা করার কথা সকল স্তরে। সেটার জন্য একটা দূরদর্শী পরিকল্পনা আমাদের সীমিত সাধ্যের ভেতর। যেমন আমাদের রেলওয়েটাকে আমাদের অনেক এতগুলো স্বাধীনতার 43 বছর পরেও একে ঢেলে সাজানো বা ওই রকম ডেভেলপমেন্টের দিকে তেমন একটা জানি হয়েছে খুব অল্প। এটাকে যদি আমরা খুব বাড়াতে পারতাম, এটা একটা খুব, আর রেলের স্কোপটা বাড়ানো দরকার ছিল, নেটওয়ার্কটা বাড়ানো দরকার ছিল। এটা যদি আমরা করতে পারি অনেকটা কমে যাবে। আমাদের সড়কগুলো বরাবরই বেহাল অবস্থায় থাকে, ঈদের সময় টের পাই, আমাদের গণমাধ্যমগুলো সেগুলো স্পষ্ট করে। এটা যদি আগে পরিকল্পনা থাকতো, কারণ আমরা দেখেছি সব ইন্টারভিউতেই বলছে, যারা গাড়ি চালায় তারাও বলছে যে রাস্তা যদি যাই আছে, এটা যদি আরো স্মুথ থাকতো, চলাচলের জন্য খুব চমৎকার একটা অবস্থা থাকতো, তাহলে যানজটটা অনেক কমে যেত। তাহলে আরো বিপুল সংখ্যক গাড়ি চলাচলের তার সুযোগটা বাড়তো, মানুষ পরিবহনের সুযোগটাও বাড়তো। ঠিক নদী মাতৃক দেশ, এখনো তো নদীতে, দক্ষিণবঙ্গ তো নদী নির্ভরই হওয়া উচিত ছিল, হতে পারতো। এবং এটার জন্য আরো পরিকল্পনা মাফিক সুন্দর যে বাহনগুলো যদি আরো নিয়ম মাফিক হতো, ত্রুটিমুক্ত হতো, মানুষ উৎসাহ বাড়তো। অনেকে যেতে চায় না ভয়ে, তার চেয়ে সড়ক পথে যাই এবং আরিচা ঘাটে গিয়ে আরো জটলার মধ্যে পড়ি। এটাকে আমরা ভাগ করে দিতে পারতাম। ফলে যদি আমাদের পরিকল্পনা বর্তমানে অবস্থার মধ্যেই একটা সুবিন্যস্ত সুস্থ পরিকল্পনা করতে পারি, বোধহয় আরো অনেক সহজ, অনেকটাই সম্ভব। স্যার, যেটা হয় যে বছরে 2টা ঈদ, এই 2টা ঈদে মোটামুটি যারা ঢাকা ছাড়ে বাড়িতে যায়, তারা সবাই মোটামুটি এই একটা আতঙ্ক নিয়ে কিন্তু ঢাকা ছাড়ে যে আসলে ঠিক মতো সুস্থভাবে পৌঁছাতে পারবে কিনা, আবার ঢাকায় ফিরতে পারবে কিনা। এই আতঙ্ক বুকে নিয়ে বাড়ি যাওয়া, তারপর ফেরা, 2বার করে বছরে, এটা আসলে এত ঝুঁকি নিয়ে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত? যে যুক্তি অবশ্যই আছে, যে যুক্তি হলো যে তারা তো নারীর টানে যায়, এটার কোনো বিকল্প তাহলে আছে কিনা? বিষয় হচ্ছে যে এটা একটা ব্যবস্থাপনার বিষয়, বড় ধরনের ব্যবস্থাপনা। যদি আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম, আমাদের পরিবহন ব্যবস্থা যদি আরো উন্নত থাকতো, তাহলে মানুষের এত ভোগান্তি হতো না। এখন আমরা 4 ঘন্টার পথ যাচ্ছি 12 ঘন্টায়, বিষয়টা হচ্ছে সেই জায়গায়।
তাহলে তো আমাদের শুধু ভোগান্তি কেন, মানুষের যে যে মোবিলিটি সেটাও তো কমে যাচ্ছে। যে গাড়ি 2টা ট্রিপ দিতে পারতো সেটা একটা ট্রিপ দিচ্ছে। তো এই যে ব্যবস্থাপনার সমস্যা, সেটা হচ্ছে যেমন শাহনওয়াজ সাহেব বললেন, যেমন যে আমাদের পথের যেমন মসৃণ না, স্মুথ না, ভাঙাচোরা রাস্তা, অনেক বেশি দুর্ঘটনা হচ্ছে পথে, প্রচুর সড়ক দুর্ঘটনা পথে, হচ্ছে। নৌপথে। এবং দুর্ঘটনা তো বিশেষ করে হাইওয়েতে কিংবা বড় রাস্তাতেই বেশি হয়। ঢাকা শহরে কিন্তু সেই ধরনের দুর্ঘটনা হয় না। তো সুতরাং এই মানুষের ভোগান্তি, তারপরে মানুষ তো যাবে, তো অস্বীকার করা যাবে না। কিন্তু সেই ব্যবস্থাপনাটা যদি আমরা আরো বড় করে ভাবতাম, আমরা যদি আজকাল মাস ট্রান্সপোর্ট যেগুলো পাবলিক ট্রান্সপোর্টগুলো যদি বাড়াতে পারতাম। এখন দেখেন যেমন বিআরটিসির নিজস্ব যে বাস সার্ভিস, সেটাও কিন্তু নিজস্ব নয়, তারা কিন্তু লিজ দিয়ে দেয়, তারা কিন্তু পাবলিকের কাছে দিয়ে দেয়। পাবলিক আবার সেখানে এক ধরনের চাঁদাবাজি হয়, এক ধরনের অব্যবস্থাপনা আছে, অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণের মধ্যে নেই, বিষয়টা এইরকম। তারপরে আপনি দেখেন এই যে লঞ্চ যাচ্ছে, আপনি বলছেন যে লঞ্চের ছাদের উপর লোক যাবে না কিংবা ওভার ক্যাপাসিটি লোক যাবে না, কিন্তু তারপরেও যাচ্ছে, মানুষ ঝুঁকি নিয়েও যাচ্ছে। আপনি মানুষকে না করলেও কিন্তু তারা যাচ্ছে। কেন? যে তাদের তো পৌঁছতে হবে কোনো না কোনোভাবে। ওই যে কমলাপুরে স্টেশনে যে সারা রাত ভোর জেগে থেকে তারা ভোরবেলা টিকিট নিবে, এই যে তাদের যে অনন্ত কামনা, যে আমি তারা এখানে যাবে। আপনাকে একটু গণমাধ্যমে যে বিষয়গুলো হয় প্রতি বছর ঈদের আগে ঈদের কয়েকদিন আগে আমরা গণমাধ্যমে বেশ কিছু ছবি দেখি, পত্রিকাগুলোতে, টেলিভিশনেও ছবি দেখি যে লঞ্চে উপচে পড়া ভিড়, তারপর ট্রেনের ছাদে করে যাচ্ছে, এবং পরবর্তীতে দেখা যায় যে দুর্ঘটনার খবরও কিন্তু, যেটা গত ঈদেই আমরা দেখেছি। আমি একটি পত্রিকার প্রথম পাতায় দেখছিলাম যে তারা একটি ছবি দিয়েছে, লঞ্চে অনেক ভিড়, নিচে তারা ক্যাপশন দিয়েছে যে বাড়ি ফিরতে ব্যাকুল মানুষের স্রোতের কাছে গৌণ হয়ে পড়েছে লঞ্চের ছাদে যাত্রী পরিবহনের নিষেধাজ্ঞা। এটা কিন্তু গণমাধ্যমে আসছে। ঠিক ঈদের পরপরই, আবার এটা হলো 28শে জুলাই ছিল, ঈদের পরপরই 5ই জুলাই সেই পত্রিকার শিরোনাম হলো অব্যবস্থাপনার বলি নিরীহ যাত্রীরা। 300 যাত্রী নিয়ে লঞ্চ ডুবি হলো এবং 2 জনের লাশ উদ্ধার হলো, এটা প্রথম দিন, এবং 125 জন নিখোঁজ। বেশিরভাগই এখন পর্যন্ত নিখোঁজ, আসলে লাশ অনেকগুলি পাওয়া যায়নি। মিডিয়া আসলে ঝুঁকিপূর্ণ যাত্রা উৎসাহিত করতে কোনো ভূমিকা রাখছে কিনা, এই ধরনের ছবিগুলো আসছে, আমরা বলছি যে ব্যাকুল মানুষ, এই বিষয়গুলো বা এই শব্দগুলো ঝুঁকিপূর্ণ যাত্রা কোনোভাবে উৎসাহিত করছে কিনা? আমার মনে হয় আপনি খুব সঙ্গত একটি বিষয় উত্থাপন করেছেন আলোচনার জন্য। আমাদের গণমাধ্যমগুলো কিন্তু তারা কনসিকুয়েন্স কিংবা ইম্প্যাক্ট কি হবে সেটা কিন্তু ভাবে না, যে তাদের খবরের কারণে এটার প্রভাবটা কি হবে সমাজে, এটা কিন্তু তারা খুব বেশি ভাবে না। তারা কিন্তু ওই ছবি ছাপিয়ে কিংবা একটা বড় হেডলাইন করেই তারা মনে করলো তারা দায়িত্ব পালন করলো, কিন্তু তারা যে একটা ক্ষতিও করে ফেললো এটা অনেক সময় বোঝে না। কারণ আপনি দেখবেন শুধু এই ছবি নয়, আপনি কোনো সংবাদপত্রের, বহুল প্রচারিত সংবাদপত্রের বিজ্ঞাপন ছাপা হয় যে বাসে ছাদে ভ্রমণ করবেন না, অথচ ছবি দেওয়া হয় যে বাসের ছাদে পুরা ভিড়। আবার দেওয়া হচ্ছে যে লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই করবেন না, এটা পত্রিকার নাম দিয়েই বিজ্ঞাপনটা করা হয়, অথচ দেওয়া হয় যে পুরো লঞ্চ ভিড়। তার মানে ঠিকই এটা একটা কাউন্টার প্রোডাক্টিভ ইফেক্ট হয়, এটা আত্মঘাতী হয় জিনিসটা, যে আপনি বলছেন এটা করবেন না, কিন্তু আবার এটা দেখাচ্ছেন এটা করা হচ্ছে। আজকাল বলা হয়ে থাকে যে যেমন শিশুদের স্কুলে, যদি মানে ছোটদের স্কুলে এটা ভুল বানান বলতে হয়, কিন্তু ভুল বানানটা বোর্ডে লেখার নিয়ম নেই, আপনি লিখবেন না। কারণ কি? ওই ভুল বানানটা ওই ছেলে মেয়েদের মাথায় রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং ভুল চিন্তাটা তার মাথায় প্রতিফলিত হবে। যে কারণে আমরা গণমাধ্যমে ভুল বানানের কারণে আমাদের সমাজে অনেক বেশি ভুল বানান চালু আছে, ভুল ভাষা চালু হয়ে গেছে। আমি একটু স্যার আপনার মন্তব্য শুনতে চাইবো এই বিষয়ে, যে দুর্ঘটনার আগে যে জিনিসটাকে কিছুটা হলেও মহিমান্বিত করা হয়, যে নারীর টানে সবাই বাড়ি ফিরছে আকুল, এভাবে কিছুটা মহিমান্বিত যদি করা হয়ে থাকে স্যারের কথা মতে, আর দুর্ঘটনার পর শুধুমাত্র কর্তৃপক্ষের দিকে দায় দায়িত্বটা দেওয়ার একটা প্রবণতা, এরকম কি গণমাধ্যমে আপনার চোখে পড়ে কিনা? এটা আপনি বলেছেন, আমি এই ব্যাপারে মন্তব্য করতে চাইনি এই জন্য যে অনেকের কাছে স্বস্তির মনে হবে না, বন্ধুদের কাছে স্বস্তির মনে হবে না এই জন্য। কিন্তু আমার কেন যেন মনে হয় স্যার সাংবাদিকতার মানুষ, ভালো বলতে পারবেন, একটা সংবাদপত্র অসংখ্য মানুষকে প্রতিদিন শিক্ষিত করতে পারে, মূর্খও করতে পারে। শুধু সংবাদপত্র না স্যার, টেলিভিশনগুলো আসছে এর মধ্যে, মাধ্যমে বলছি, গণমাধ্যমগুলো মুহূর্তে লক্ষ মানুষকে শিক্ষিত করতে পারে, মূর্খ করতে পারে, বহু সংখ্যক মানুষকে একটা সুন্দর সুসংহত জীবনের দিকে নিতে পারে, আবার উচ্ছন্নের দিকে ঠেলে ফেলে দিতে পারে। এই কথাটি যদি আমাদের গণমাধ্যম দায়িত্ব নিয়ে ভাবতে পারতো, আমি একটু জেনারেলাইজেশন করছি,